তারপর তারপর আর কি, বছর পেরোতে থাকলো, আমারও পরিবর্তন হতে লাগলো। আরও বেশি গম্ভীর হলাম, চুপচাপ থাকতাম আর নিজের কাজ করতাম সারা দিন। বাগান, জিম, গান এসব নিয়েই দিন কাটতো। তবে আমার মাথায় চলছিল ভিন্ন কিছু। একটা সময় রাশিয়াতে একইভাবে থাকতে থাকতে বোর হলাম, আর ভালো লাগছিল না কিছু। শেষে বিডিতে আসার সিদ্ধান্ত নিলাম। বয়স তখন খুব একটা বেশি না, কেবল যৌবনে পা দিয়েছি, অথচ মাথার মধ্যে চলছে অনবরত অগ্নিগিরি, সবসময় মেজাজ বিগড়ানো। তবুও বাংলাদেশে এলাম। খোঁজ নিয়ে পেয়েছিলাম নানুর এই বাড়ির সন্ধান। বাকি সবটা দীর্ঘ সময়ে নিজের মতো সাজিয়ে নিলাম। যা ইচ্ছে হলো তাই করতে লাগলাম। পাগল, এক অদ্ভুত পাগল আমি। ভেবেছিলাম একদম ভালো হয়ে যাব, একদম সোনার ছেলে, কিন্তু হতে পারিনি। মানুষকে মেরে কষ্ট দিতে ভালো লাগতো, শান্তি পাই, অনেক শান্তি। এরপর চারপাশে যেমন রকস্টার হয়ে নিজের নাম ছড়ালাম, তেমনি ভেতরে ভেতরে এক পিশাচের পরিণত হলাম। বিডিতে এসে অসংখ্য প্রাণের ইতি ঘটিয়েছি। তবে হ্যাঁ, এদের মধ্যে কেউ ভালো ছিল না, সবারই কোনো না কোনো একটা দোষ ছিল। আমি অবশ্য পুরোপুরি ভালো হতে না পারলেও খুব একটা খারাপ না। একদম শুদ্ধ মানবের প্রাণ আমি কখনোই নেইনি। যেমন ধর তোর রেহান, ও শালা ভালো মানুষ, এই জন্য শুধু অ্যাক্সিডেন্ট করিয়েছিলাম, জানে মারিনি কিন্তু। আবার সেই পুলিশ ইন্সপেক্টর, কি যেন নাম ছিল, যাই হোক মনে পড়ছে না, ওই শালাও হয়তো এখন হাসপাতালে পড়ে আছে। রুহির কেস নিয়ে খুব লাফাচ্ছিল, আমি ট্রিটমেন্ট দিয়েছি। আরে রুহির কথা বলতে তো ভুলেও গিয়েছি, ওকে নিশ্চয়ই মনে আছে তোর। সবাই জানে ও হারিয়ে গিয়েছে। আরে না, ওর আমার কাছেই আছে, এই বাড়িতেই আছে। আচমকা রুহির কথা মাথায় আসতে আনায়া খানিকটা অবাক হলো। রুহি নামের মেয়েটা কি সত্যি কেনিতের কাছেই আছে? আনায়া নিজে থেকে কিছু ভাবার তার আগেই কেনিত বলতে লাগলো, অবাক হচ্ছিস? এত অবাক হয়ে লাভ নেই, ও এই বাড়িতেই আছে। ওর কিছু মাংস হয়তো কিচেনের 2 নম্বর ফ্রিজে, যেটা তোকে খুলতে দেইনি। ওই ফ্রিজের সব মাংসই আমার বাড়িতে আসা নানান শিকারের। ওই ফ্রিজে সব মাংসই আমার বাড়িতে আসা নানান শিকারদের। ওসব মাংসই ক্লারা আর কেনেল খায়। আর হাড়হাড্ডি কিছু বাড়ির পেন্টিংগুলোতে পেয়ে যাবি, ওগুলো সব আমার আঁকা। আঁকা আঁকিতে তেমন ইন্টারেস্ট ছিল না, তবে মানুষের হাড়ের গুঁড়ো দিয়ে এমন পেন্টিং করার মজাই আলাদা। আর শরীরের বাকি কিছু অংশ হয়তো বাগানে গাছপালার নিচে মাটিতে মেশানো আছে। গাছপালার সার হিসেবে ব্যবহার করি, একদম জৈব সার। এই জন্য তো আমার বাগান সবার থেকে আলাদা। চোখ বুজে থাকা অবস্থাতে দীর্ঘ শান্তির নিঃশ্বাস ফেলল। আজ যেন সম্পূর্ণ ভিন্ন দুনিয়ায় চলে গিয়েছে। নয়তো ওর কথাবার্তা কখনো এত হাস্যরসের সন্ধান মিলে না। জানিস, ভেবেছিলাম তোর বাবাকে আমি কিছু করব না, ওকে ধীরে ধীরে শেষ করব, কিংবা সৃষ্টিকর্তা ওর কপালে যা রেখেছে তাই হবে। আমি দেশে ফিরে মাঝে মধ্যে ওর খোঁজ খবর নিতাম, শালারা দিনকাল কেমন কাটে এসব জানতে। ধীরে ধীরে শুনি ওর নাকি জুয়ার খেলায় মেতেছে। আমিও এসব শুনে হাসলাম। আমার জানা ছিল ওকে দিয়ে এর চেয়ে বেশি কিছু করা সম্ভব নয়। এবার সব কিছু বেচে খেয়ে শেষ করবে। কিছুদিন যেতেই শুনলাম ও নাকি অসুস্থ। এরপর আর তেমন খোঁজ খবর নেওয়া হয়নি। এর অবশ্য একটা কারণও আছে। বাবুসকা আমাকে নিষেধ করেছিল, যা হওয়ার হয়েছে। এরপর আমি যেন নতুন করে কিছু না করি। তারেকের সাথে বাকি যা হবে তা সৃষ্টিকর্তাই করবে। আমি যেন আর তোদের ধারের কাছেও না ঘেঁষি। হ্যাঁ, আমি তার এই কথায় রাজি হয়েছিলাম, তবে একটা শর্ত নিয়ে। বলেছিলাম যদি কখনো তুই কিংবা তোর পরিবার স্বয়ং আমার কাছে ফিরে আসে, তবে সেদিন আমি আর কাউকে রেহাই দেব না। কিন্তু এমনটা না হলে আমি তোদের খোঁজ খবরও কখনো নেব না। তোরা মরলি নাকি বাঁচলি তাও দেখতে যাব না। কথা মতো এইভাবে আরও কয়েকটা বছর কেটে গেল। আর একদিন তুই স্বয়ং নিজে আমার কাছে এলি, নিজে বাপের হায়াত কমাতে, সাথে তোর পরিবার সহ সকল কাছের মানুষের সুন্দর জীবনগুলোকে বিষাদে পরিণত করতে। আমি জীবনের চড় থাপ্পড় শুধু দুজন মানুষের কাছ থেকে পেয়েছি। একজন হলো তোর বাপ, আরেকজন হলো তুই। যখন বাবা মা হারিয়ে আমি কাঁদতাম, তখন তোর বাপ আমাকে থামানোর জন্য
কয়েকবার মেরেছিল। এরপর বহু বছর কেটে যাওয়ার পর তোর হাতে থাপ্পড়টা খেয়েছিলাম। তোর বাপ যখন মেরেছিল তখন আমি না হয় অবলা প্রাণী বিভান শিকদার, কিন্তু বিভান শিকদার থেকে কেনিত হওয়ার পর এত বড় সাহস কারো হয়নি। আমার পাগলামিতেই ছিল সবার আনন্দ। সেখানে এক দুঃসাহসিক মেয়ে কিনা ভরা কনসার্টে ভিকেকে চর মেরে দিল। সবার মতো আমিও অবাক ছিলাম। তবে তোর ঢেকে রাখা মুখের শুধুমাত্র উন্মুক্ত চোখ দুটো চিনতে আমার একটু দেরি হয়নি। আমি অবাক হয়েছিলাম মূলত এই ভেবেই যে তুই এবার নিজেই ফিরে এসেছিস। তবুও পরবর্তীতে নিজেকে সময় দিয়েছি, ভেবেছি কিছু করব না, কারণ আমার একটা পদক্ষেপ অনেককে কাঁদাবে, অনেককে শেষ করে দিবে। নিমিষে একবার সহজ হয়েছি তো একবার কঠিন। কিন্তু তুই শেষমেশ যখন আমার পিয়ে হয়ে এলি তখন আর নতুন করে নিজেকে থামানোর কথা ভাবিনি। নিমিষেই নিজের সব পরিকল্পনা উল্টে নিয়েছি। তুই যত যাই বলিস, আমি সব সময় বলবো আজ আমার কিংবা আমার জন্য যতজনের প্রাণ গিয়েছে সব কিছুর জন্য তুই দায়ী। তুই না এলে এত কিছু কখনোই হতো না। ভাগ্য হোক আর যাই হোক, সব কিছুর মূলে তুই। তুই তোর আশেপাশের সবার কষ্টের কারণ। তোর ওই বারের কনসার্টের ছেলেগুলোর কথা মনে আছে? ইচ্ছে মতো পিটিয়েছিলাম যে, ওরা 5 জন ছিল হয়তো, বাকিগুলোকে পেটাতে পারলেও একটা হয়তো পালিয়েছিল। আমিও ছেড়ে দিয়েছিলাম, ভেবেছিলাম কিছু করব না, কিন্তু পরে দেখি শালা আসলেই একটা শয়তান। কোন যেন এমপির পোলা 2টা মাইয়াকে ধর্ষণ করেও দিব্যি ঘুরে বেড়াচ্ছিল। এদিকে আমার হাত তখন ফাঁকা। এমনি এমনি তো কাউকে মারতে পারছি না, কিন্তু মারার খুব শখ জেগেছিল। পরে আর অত ভাবিনি, ওটাকে ধরেও শেষ করে দিয়েছি। আনা খানিকটা কাঁপা কাঁপা স্বরে বলল, রুহি আপু কেন? আপু? হ্যাঁ, তুইও না। ওটার বেশি তিরিং বিরিং সহ্য হচ্ছিল না। এমনিতেও ছোঁয়াকে মেরে ফেলে ও দিব্যি তিরিং বিরিং করে বেড়াচ্ছিল। আমার সহ্য হয়নি, তাই শেষ করে দিয়েছি। আমি যত খারাপই হই না কেন, বউ ছাড়া আর মাইয়া মানুষ সারাদিন আমার গায়ের কাছে ঘেঁষে তিরিং বিরিং করবে, তা আমার একটুও সহ্য হয় না। এই তুই জানিস এই দেশের পুলিশগুলোও হুদাই, 2-1টা বাদে সবগুলোই হুদাই। দেশে আসার পর ভালো মানুষের মতো বেছে বেছে কতগুলো শয়তান নেতা ফেতা ব্যবসায়ীদের ধরলাম, মারলাম, আবার কষ্ট করে ওদের কুকীর্তিগুলো পুলিশের হাতেও সুটকেস ভরে দিয়ে এলাম, কত কিছু করলাম, অথচ ওরা কেউ ধরতেই পারল না আমারে। এগুলো কি ঘাস খায় নাকি? অবশ্য ওদের দোষ নেই, দুনিয়াটাই এমন। একটা খবরের উপর আরেকটা খবর চলে আসে, ওদের কাছেও দিন শেষে কোনো ক্লু জোগাড় হওয়ার আগেই আরেকটা ক্লুলেস কেস এসে হাজির। তাহলে হবেই তো এমন, একটা কেস ফেলে আরেকটা রেখে নতুন আরেকটা। দিন শেষে কোনোটাই আর শেষ হয় না। একসময় আইনের চামচাগুলোও নিউজ চ্যানেলে নতুন ভাষণ বানাতে বানাতে সব ভুলে যায়। আরে যেগুলো মরে ওগুলোর আত্মীয় স্বজনরাই বা আর কদিন ওদের মনে রাখে। 2 দিন কেঁদে 3 দিনে 40-এর পার্টি, তারপর সব। আচ্ছা, আমি এসব কি বাজে বকছি? আমার তো এসব বলার কথা না। তুই পাগল বানিয়ে দিচ্ছিস আমায়। হ্যাঁ হ্যাঁ, সব সমস্যা তোর মধ্যে। তুই আমার জীবনে না এলে এত কিছু হতোই না। আমি তো ভালোই ছিলাম। সব দোষ তোর আর তোর বাপের। চিন্তা করিস না, আমি তোকে ভালো থাকতে দেব না, অনেক কষ্ট দেব তোকে, কিন্তু চিন্তা নেই, আমি জানে মারব না। একমাত্র বউ তুই আমার। ভবিষ্যতে আমি আর বিয়ে শাদী করব না, তোকে দিয়েই চালিয়ে নিতে হবে। অনেক দিন বাঁচতে হবে তোকে, অনেক দিন। আপাতত পতি সেবা কর, ভালো করে মাথা টিপে দে, আমার প্রচুর মাথা ধরেছে। কেরিত শেষের দিকে আবল তাবল বলতে বলতে ঘুমিয়ে পড়ল। আজকের বিষয়টা নতুন, তার সাথে এমন কখনো হয়নি। তবে আজ হঠাৎ কেন হলো তা কেরিতের অজানা, কিন্তু শেষমেশ এর জন্য আনায়াকেই দোষী করে ঘুমিয়ে পড়ল। এদিকে আনা নির্বিকার, তার বলা কিংবা পাবার কিছু নেই। মস্তিষ্ক যেন এখন সম্পূর্ণ অকেজ, নয়তো এখন তার মস্তিষ্কে নতুন করে ভাবার মতন আর সক্ষমতা নেই। এক অদ্ভুত পাগলে পরিণত হচ্ছে সে। চোখের মধ্যে পানি টলমল করলেও মুখের হাবভাব স্বাভাবিক। আচমকা কেরিতের মাথায় হাত বুলাতে বুলাতে তার চোখে পড়ল দূরের ঘরে এক কোণায়। সেখানে পুনরায় তারেককে উপলব্ধি করলো। তারেক মুচকি হাসে আর তাকে নতুন করে আবারও কিছু বলতে শুরু করেছে। তবে তারেকের কথা আর আনার শুনতে ইচ্ছে হলো না। বিরক্তি লাগছে তার, সবকিছু বিরক্ত লাগছে। সে ঘুরে ফিরে আবারও কেনিতের সব কথাগুলো নিজের মস্তিষ্কে ভাগ ভাগ বিভাজন করতে ব্যস্ত হয়ে পড়ল। আগামীতে কি হতে চলেছে
তা তারও অজানা। তারেকে চলে যাওয়া আজ 1 মাস হতে চলল। এই 1 মাস একটানা আনায়া কেনিতের বদ্ধ বাড়িতে পার করেছে। সেদিন কেনিত আনায়াকে অত সহজভাবে সবকিছু বলার পর দুদিনের মতো ঠিকঠাকই ছিল। তবে দুদিন কাটতে না কাটতে আনায়া যখন নিজেকে খানিকটা স্বাভাবিক করতে ব্যস্ত, তখন কেনিত আবারও আনায়াকে নিজের পৈশাচিক রূপটা দেখিয়েছে। শুধু শারীরিকভাবেই আনায়াকে ক্ষতবিক্ষত করেনি, বরং মানসিকভাবেও যতটা পেরেছে আনায়াকে বিধ্বস্ত করে তুলেছে। এই 1 মাস ধরে এমন কোনো দিন যায়নি যে কেনিত আনায়ার সংস্পর্শে গিয়ে ওকে শারীরিক বা মানসিক বিধ্বস্ত করার চেষ্টা করেনি। যখনই ইচ্ছে হয়েছে আনায়াকে নিজের করে নিয়েছে, যেটা সহজ করেই হোক কিংবা নিজের পৈশাচিক সত্তার বহিঃপ্রকাশ করে। আনাও প্রথমের দিকে কাঁদতো, কষ্টে কাতরাতে থাকতো, অসুস্থ হয়ে পড়তো। কেনিত হয়তো তখন আবার নরম হতো, আবার নিজের সবটা দিয়ে ওকে সুস্থ করে তোলার প্রচেষ্টা চালাতো। আনাও সুস্থ হয়তো, তবে যখনই খানিকটা স্বাভাবিক রূপে ফিরতে চাইতো, তখনই কেনিতের শিকার হতো। এই যেন সব পাগলের মেলা। একটা সময় গিয়ে আনায়া চুপ হয়ে যায়। কেনিতের সব কার্যক্রমে আনায়া এখন নির্বিকার। কেনিত শারীরিক হোক কিংবা মানসিক, যেভাবে আনাকে কষ্ট দেওয়ার চেষ্টাই করুক না কেন, আনায়া তাতে আর কোনো প্রতিক্রিয়া করে না। মূলত সেসব প্রতিক্রিয়ার জন্য যে ন্যূনতম সক্ষমতা থাকার প্রয়োজন, সেটুকু আর এখন আনায়ার মাঝে অবশিষ্ট নেই। তবে এতে দিন দিন কেনিত ভারী অস্থির হয়ে পড়েছে। কথাই বলে না, মানুষ তাকে কষ্ট দেয় যে কষ্ট পায়, আর যে কষ্ট পায় না তাকে কষ্ট দিয়ে লাভ কি? মানুষ কাউকে কষ্ট দেয় তো বিপরীত পক্ষের কষ্টকে অনুভব করে শান্তি পাওয়ার জন্য। যখন কেউ শত কষ্ট ও নির্বিকার রয়, তাকে কষ্ট দেওয়া বৃথা। এতে খেলায় কোনো মজা থাকে না, সবকিছু ফ্যাকাশে মনে হয়। যেমনটা কেনিতের মনে হচ্ছে। কেনিত যে একটা সাইকোপ্যাথ তা তো মিথ্যে নয়। তার রোগের ধরন অদ্ভুত। সে নিজেকে যতটুকু পাগল হিসেবে জানে, তার চেয়েও শতগুণ বেশি পাগল সে। আর ধীরে ধীরে নিজে ইচ্ছে পূরণ করতে গিয়ে আনায়াকে নীরবে পাগলে পরিণত করে ফেলেছে। একের পর এক ট্রমায় সে সত্যি পাগলে রূপান্তরিত হচ্ছে। কিছুদিন আগের ঘটনা, কেনিত আনায়ার উপর শারীরিক পৈশাচিকতা চালিয়েছে, এতেও আবার অসুস্থ হয়ে গিয়েছে। আবার কেনিত নিজেই ওকে সুস্থ করতে যা করে সব করেছে। কেনিত আনায়ার সাথে যা যা করছে তাকে স্বামীর অধিকার ফলানো বলে না, এটাকে সরাসরি পাপই ভাবে। কারণ প্রতিবারই তার গভীর স্পর্শে শুধু হিংস্রতা আর আনার প্রতি প্রগাঢ় বিদ্বেষ ফুটে উঠেছে। যথারীতি আনায়া শারীরিকভাবে সুস্থ হতে না হতে কেনিত আনায়াকে একটা কাজ দিল। ক্যানেল আর ক্লারার জন্য নিজ হাতে স্টেক বানাতে বলল। আনায়াও কোনো কথা না বলে কেনিতের আদেশ পালন করতে লাগলো। অবশ্য এখন আর আনায়া একটা কথাও বলে না। সারা রাত যায়, দিন যায়, কেনিত জোরাজুরিতেও সে হু হা ছাড়া মুখে তার কোনো কথা নেই। ব্যথা পেলেও এখন আর ন্যূনতম শব্দটুকু মুখ থেকে বেরো করে না। ওকে দেখতে এখন সম্পূর্ণ প্রাণীর পুতুলের মতোই লাগে। আনায়া যখন কয়েকটা বড় বড় মাংসের টুকরো স্টেক করছে, ঠিক তার সামনে দাঁড়িয়ে বুকে হাত গুজে থাকা কেনিত মুচকি এসে আনার উদ্দেশ্যে বলল, এটা কার মাংস জানিস? আনায়া কিচ্ছু বলল না, বরং নির্বিকারে নিচের দিকে চেয়ে নিজের কাজ করে যাচ্ছে। চোখে মুখে বিধ্বস্ততা, একদম গা ছাড়া হাব ভাব, চুলগুলো উস্কো খুস্কো, জামায় ঢাকা ছাড়া শরীরের বাকি অংশ উন্মুক্ত, অংশে শুধু ছোট বড় ক্ষত আর কালচে দাগ। আনায়া কিচ্ছু বলল না বিধায় কেনিত নিজে হেসে ফেলল। এগুলো তোর বাপের মাংস। অসুস্থ ছিল দেখে ভালো মাংস একটা বেশি নিতে পারিনি। বেঁচে থাকতে ঠিকমতো খাওয়াসনি নাকি? কেনিতের তাচ্ছিল্য আর হাস্যরস মেশানো কথা শুনে আনা নির্বিকারে একবার মুখে তুলে কেনিতের দিকে তাকালো। চোখে মুখে হাসি জৌলস। আনা বরাবরের মতো কিছু না বলে পুনরায় মাথা নিচু করলো। নিমিষেই কোথা থেকে এক ফোঁটা জল চোখ থেকে গড়িয়ে সোজা নিচে পড়ল। আবার তখন আনায়াকে দিয়েই তারেকের মাংসগুলো ক্যানেল আর ক্লারাকে খাইয়েছে কেনিত। কেনিত বরাবরের মতো তখন চেয়ারে গা ছেড়ে বসেছিল, আর আনায়া তার পাশেই দাঁড়িয়ে। কেনিতের মতো সেদিন আনায়াও নির্বিকারে তাকে ক্যানেল আর ক্লারার খাবার খাওয়া দেখেছে। নিজের জন্মদাতার শরীরের মাংস কুকুররা খেয়েছে, আর সেটাই মেয়ে হয়ে আনায়া নির্বিকারে তাকিয়ে দেখেছে। এর চেয়ে করুণ ইতিহাস আর কি হতে পারে? আনায়া নিজেও হয়তো এখন সবকিছুর জন্য নিজেকেই দায়ী করে। আপাতত আর তার জীবনে বেঁচে থাকার কি উদ্দেশ্য আনায়া তার ঠিক জানে না। তবে
মরে যেতে তার কোনো আক্ষেপ নেই। সে মনে করে এটাই হয়তো তার জন্য সবচেয়ে সহজ হবে। তবে যদি তাকে মরতেই হয় তবে মৃত্যুর আগে শেষবারের মতো সে কিছু একটা করতে চায়। জীবনের শেষ চেষ্টা, জাস্ট শেষবার। এই 1 মাসে শুধু আনার জীবনে নয় বরং তার সাথে যুক্ত থাকা আরও বহু লোকের জীবন হয়েছে আজ বিধ্বস্ত। রেহানের যেমন আজ শুধু তার বউ পাখি নেই, তেমনি নেই তার বাবাও। রেহান তার বউ পাখি হারিয়েছে যখন দিশেহারা, তখনই তার বাবা ছেলের এহেন অবস্থা দেখে স্ট্রোক করেছিলেন। কিছুদিন অসুস্থ থাকতে থাকতে পরপারে পাড়ি জমালেন হাসিখুশি থাকা নির্দোষ মানবটা। এদিকে স্বামী হারিয়ে রেহানের পরিবার আর স্বামী ভক্ত মা হঠাৎ প্যারালাইজড হয়ে গেল। পুরো আহমেদ বাড়িতে যেন কালো অন্ধকার নেমে এলো। রেহান তার বউ পাখির শোক কাটিয়ে নিজেকে সামলে নেওয়ার আর সুযোগও পেল না, বরং তার আগেই এখন সে পরিবারকে সামলাতে ব্যস্ত হয়ে পড়েছে। বিদেশ পড়ুয়া ছেলেটার আর বিদেশ যাওয়া হয়নি। বিদেশ চলে গেলে এই অসুস্থ মা আর ছোট ভাইকে কে দেখবে? আপাতত ছোট্ট একটা চাকরি জোগাড় করেছে আর বাকি পড়াশোনা দেশেই করবে ভেবেছে। এমন নয় যে রেহান আনায়াকে খোঁজার চেষ্টা করেনি, সে সব কিছু করতে চেয়েছিল, তবে সে সুযোগটা আর পায়নি। রেহানের বাড়ির আশেপাশে আজও কিছু ছদ্মবেশী মানুষের দেখা মেলে। তারা দেখতে আর 5টা স্বাভাবিক মানুষের মতো হাবভাব নিয়ে চললেও রেহান জানে এরা কারা। শুধুমাত্র আনায়াকে খুঁজতে যেন রেহান কোনো আইনি সহযোগিতার কাছে না যেতে পারে তার জন্যই কেনিত এসবের ব্যবস্থা করে রেখেছে। রেহান আর তার ভাই রুহান যেখানে যায় না কেন সবসময় কিছু লোক তাদের আশেপাশে থাকবে। এছাড়া আলাদা করে লোকেদের কাছ থেকে করা হুমকিও এসেছে তার কাছে। রেহান নিজের জীবনে পরোয়া না করলেও তার ভাই আর মায়ের জীবন নিয়ে যেন ভাবে। পুলিশ কিংবা অন্য কাউকে জানানোর চেষ্টা করলে ভাই আর মাকে হারাতে হবে। রেহান এখন নির্বিকার জীবনযাপন করছে, পরিবারের প্রতি নিজের সকল দায়িত্ব যথাযথ পালন করেও আর নিজের জীবনকে শুধুমাত্র তাচ্ছিল্য করে। তার যেন কিছুই করার নেই। সবসময় চোখে মুখে এক অদ্ভুত বিষাদের তাচ্ছিলের হাসি ঝুলতে থাকে। এই হাসির গভীরতাও অনেক বেশি, তবে তা বোঝার মানুষজন রেহানের কাছে এখন খুবই কম। রেহান গভীর রাতে বসে নিজের বউ পাখির স্মৃতিচারণ করে। কোথায় আছে, কিভাবে আছে তা রেহান জানে না। কষ্ট হয়, অনেক বেশি কষ্ট হয়। কষ্টে ছেলে মানুষের না কাদার নিয়মটাও ভেঙে ফেলে। সব শেষে শুধু নিজেকে তাচ্ছিল্য করে। আবার কখনো কখনো বিয়েতে দেওয়া কেনিতে সেই গিফট বক্সটা খুলে নাড়াচাড়া করে। রেহান সেই বক্সটা খুলে শব্দহীনভাবে তার ছেলের সাথে হাসে। এই বক্সের কথা সে ভুলেই গিয়েছিল। কিছুদিন আগে হঠাৎ মনে হওয়ায় খুলেছিল। একটা ছোট্ট চিরকুট আর ছাড়া কিছুই পায়নি সেখানে, শুধু লেখা ছিল, যার যেটা প্রাপ্য সবার জন্য সব কিছু নয়, যেটা আমার সেটা শুধুই আমার। আমার প্রাপ্যটা আমি পেয়ে যদি ধ্বংস করে ফেলি তবুও সেটা আমার। কেনিত কখনো নিজের প্রাপ্য ভাগাভাগি করে নিতে জানে না, হয়তো ফেলে দেয় নয়তো ছিনিয়ে দেয়। আজও রেহান রাতের আধারে চিরকুটটা পুনরায় পড়ে হেসে বলল, আপনি জিতে গিয়েছেন মিস্টার ক্যানিথ, তবে একটাই অনুরোধ, আমার বউ পাখিকে ভালো রাখবেন। কথা শেষ করতে আচমকা লাল হয়ে যাওয়া চোখ হতে এক ফোঁটা পানি এসে কাগজের উপর পড়ল। রেহান তা দেখে পুনরায় তার ছেলের সঙ্গে হেসে ফেল। শুধু যে রেহানদের জীবনে পরিবর্তনের বিষয়টা তেমন নয়, আনার 6 জন বন্ধুও ছিল, তারাও আজ কেনিতে শিকার হয়েছে। বিয়ে বাড়ির পর থেকে সবার মধ্যে আজ আতঙ্ক। কেউ আর তেমন আড্ডা দেয় না, আর না ঠিকঠাক মতো কথাবার্তা বলে। ভার্সিটি হোক কিংবা বাড়ি, সব জায়গাতে কিছু লোক তাদেরকে আশেপাশে দেখছে। মাঝে মধ্যে এই নিয়মের বাইরে গেলে তাদের কাছ থেকেও হুমকি চলে আসে। তারা জানে না এভাবে আর কতদিন কাটাতে হবে। এদিকে সাবা, তাজিমা, সায়েম 3 জনের দেশ ছেড়েছে। বাবা মায়ের সাথে জোরাজুরি করি হোক কিংবা ভিন্নভাবে বুঝিয়ে তাদের এভাবে চলা আর সম্ভব হয়নি, তাই দেশ ছেড়েছে। কিন্তু তা করেও লাভ হয়নি। পৃথিবীর যেই প্রান্তে যায় না কেন, দিন শেষে তাদের কাছে কখনো চিরকুট কিংবা অজ্ঞাত ফোন কল, সব জায়গা থেকেই সতর্কতামূলক হুমকি এসেছে। এভাবেই নরকের মতো দিনকাল যাচ্ছে তাদেরও। এসব থেকে শিকদার বাড়ির আশেপাশের মানুষও মুক্তি পায়নি। অনেকেই এক অজানা ভয়ে বাড়ি ছেড়েছে, আবার অনেকেই একদম স্বাভাবিক আর চুপচাপ থেকেছে, নিজেদের জীবনযাপন করছে। তাদের দেখে মনে হচ্ছে যে এখানেই এর আগে কখনো কিছু হয়নি। একে একে ফরিদা, রেহান,
সহ সকলেই এই নরক জীবনের শিকার হয়েছে। তবে এদের মাঝে একজনের সন্ধান আজ কেনিত নিজেও করে বেড়াচ্ছে, ইনায়া। তার খোঁজ খবর এখন কেনিত জানে না, অথচ শুরুতে কেনিত তার আলাদা ব্যবস্থা করেছিল, কিন্তু সেখান থেকে হঠাৎ ইনায়া উধাও। ওকে এখন পর্যন্ত কেউ খুঁজে পায়নি। আদৌ বেঁচে রয়েছে কিনা তাও কেনিতের অজানা। আজ মাসখানেক পর কেনিত প্রচন্ড বিরক্ত অনুভব করছে, হয়তো আনায়ার উপর, আবারও হয়তো নিজের উপরও। আনায়ার কোনো কিছুতেই আর সে সাড়া পায় না। সবকিছু কেমন বোরিং হয়ে গিয়েছে তার। আগে তো তাও স্টুডিও অফিস যেত, এখন আনায়ার জন্য বাড়িতেই পড়ে থাকে। দুদিন হলো আবার আনায়ার আশেপাশেও তেমন যায় না, যে কারণে কেনিত আজ পাভেলকে ফোন করে আসতে বলেছে। এমনিতে পাভেল এই কয়েকদিনে বেশি একটা আসতে পারেনি। আনায়াকে নিয়ে বেশি কিছু বললে কেনিত বিরক্ত হতো, তাই ওকে প্রয়োজন ছাড়া আসতে নিষেধ করেছিল। কালো হুডির টুপিটা সরাতে কোকড়ানো এক ঝাঁক চুল উন্মুক্ত হলো। আজ পাভেলের হাতে বড় একটা চিপসের প্যাকেট, সোফার উপর আছোয়া হয়ে এক পা ঝুলিয়ে ঝুলিয়ে নির্বিকারে চিপস খেয়ে যাচ্ছে। অন্যদিকে কেনিত ওর সামনে চিন্তিত মুখে হাঁটাহাঁটি করছে। পাভেলকে এমন গাছাড়া হাবভাবে দেখে কেনিত আরো বেশি বিরক্ত হলো। কি তোর সমস্যা কি? এখানে এসব করার জন্য আসতে বলেছি? পাভেল নির্বিকারে চিপস খেতে খেতে বলল, কিসের জন্য আসতে বলছেন তাও কিন্তু বলেননি। চিপস খাবেন? রাখ তোর চিপস, কথা শোন। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে, ওকে আর দেখতে ইচ্ছে করে না, আর ওর গা ছাড়া হাবভাবও আর সহ্য হয় না, একদম বিরক্তিকর লাগে ওকে। তুই ওকে এই বাড়ি থেকে নিয়ে যা। বাদ দেন আপনার কাহিনী, সব জানি আমি। ফ্রিতে বউ পেয়ে জামাইগিরি দেখান তখন কিছু না, রাত হলে বউ বউ আর দিন হলে আর বউ ভালো লাগে না। আরে আমি খালি রাতের কথা কেন বলছি, আপনি দিনেও তো মনে হয় ছাড়েন না। যত কাহিনী শুধু আমার সামনে। বউ ভালো লাগে না, বাড়ি থেকে সরা। দেখা যাবে দুদিন পর বাচ্চা কাচ্চা হওয়ার পরও বলবেন ওকে আমার ভালো লাগে না, সরা বাড়ি থেকে। কেনিত ওর কথা শেষ হতেই না হতেই চরম বিরক্তি নিয়ে ওর পায়ের কাছে লাথি মারতে চলে পাভেল দ্রুত এবার আশ্রয় হয়ে বসল। তড়িঘড়ি করে কেনিতের উদ্দেশ্যেই বলল, আরে বস সাবধানে, দেখে শুনে মারবেন না। আপনার বউ আর সিস্টেম সবই ঠিকঠাক, তো কদর করেন না। কিন্তু আমি বিয়ে করিনি এখনো, উল্টো পাল্টা জায়গায় মেরে যদি আমার সিস্টেমই নষ্ট হয়ে যায় তখন বিয়ে করে কি করব? বাচ্চা কাচ্চাই যদি পয়দা করতে না পারি। কেনিত প্রথমে ওর কথার অর্থ ঠিক বুঝতে পারেনি, কিন্তু শেষে বোঝা মাত্রই রাগ আর তির করে বাড়ল। পাশ থেকে একটা ফুলদানি উঠিয়ে মারতে এলে পাভেল চিপসের প্যাকেটের তোয়াক্কা না করে উল্টো পাল্টে কোনো মতে কেনিতের নিশানা থেকে দূরে সরে বাঁচল। আরে বস পাগল হলেন নাকি? সর আমার সামনে থেকে। তুই রাশিয়া চলে যা, ওকেও ফেলে দিয়ে যা, নয়তো সাথে করে নিয়ে যা। তোদের আর আমার প্রয়োজন নেই। আরে বস রেগে যাচ্ছেন কেন? আপনার কি লাগবে বলুন, আমি ব্যবস্থা করছি। কেনিত পাভেলের দিকে কড়া দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর নিজেকে স্বাভাবিক করলো। সোফায় বসে হেলান দিয়ে পায়ের উপর পা তুলে পড়ল। ওকে শিকদার বাড়িতে রেখে আয়, আপাতত ওকে আর চোখের সামনে দেখতে চাই না। পাভেল খানিকটা কেনিতের দিকে এগিয়ে এলো। রেখে আসার পর আবার বউ বউ বলে গড়াগড়ি করে কাঁদবেন না তো? কেনিত পুনরায় কড়া চোখে তাকাতে পাভেল চোখ গিলে বলল, ঠিক আছে ঠিক আছে, যা বলবেন তাই হবে। আর হ্যাঁ, ওই বাড়ির চারপাশে গার্ডের ব্যবস্থা কর, কেউ যেন জানতে না পারে ও ওই বাড়িতে রয়েছে, কিংবা ওর সাথে যেন কেউ দেখা না করতে পারে। একা একা পচে মরুক বাঁচুক, আমার কিছু আসে যায় না। এইটুকু বলেই কেনিত উপরে চলে গেল। এদিকে পাভেল কেনিতে যাওয়ার মানে তাকে দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বলল, এতটা পাষাণ না হলেও পারতেন বস, একটু বেশি পাগলামি করছেন আপনি। আনায়া শিকদার বাড়িতে এসেছে একদিনও হয়নি। কেনিতের ইচ্ছে অনুযায়ী পাভেলের সাথে কথা বলার পরই কেনিত আনায়াকে শিকদার বাড়িতে পাঠানোর কথা জানায়। কেনিতের মুখ থেকে চলে যাওয়ার কথা শুনে আনায়া হ্যাঁ না কিংবা কোনো টু শব্দ করেনি, শুধু সন্ধ্যার দিকে পাভেলের সাথে নির্বিকারে শিকদার বাড়িতে চলে এসেছে। আনায়ার মাঝে বলতে গেলে এখন আর সত্যি কোনো অনুভূতি দেখা মেলে না। যখন যেটা যে বলছে তখন সে নির্বিকারই করে নিচ্ছে, আর কেনিতের কথা ফেলার তো কোনো সুযোগই নেই। গভীর রাত, শিকদার বাড়ির চারিপাশে 3 থেকে 4 জন গার্ডের ব্যবস্থা করা হয়েছে। কিছুক্ষণ আগ অবধি পাভেলও শিকদার বাড়িতেই ছিল, তবে একটা
জরুরি কাজে সে বেরিয়ে গিয়েছে। এমনিতেও কেনিত শুধু আনায়ার মোটামুটি খোঁজ খবর নেওয়ার দায়িত্বটাই ওকে দিয়েছে। আলাদা করে আনায়ার দেখভালের জন্য শিকদার বাড়িতে থাকতে বলেনি। তবে কেনিতের আদেশের চেয়েও বেশি করে হলেও পাবেল আনায়ার দেখাশোনায় বেশি সচেতন, কারণ তার উপর কেনিতের দাদি লুসিয়ারও আলাদা করে কিছু নির্দেশ রয়েছে। কিন্তু হঠাৎ করে যে কাজে পড়ে গিয়েছে তাতে শিকদার বাড়িতে থাকাটাও সম্ভব হলো না। পাবেল গিয়ে আনায়ার কাছ থেকে বিদায় নিল ঠিকই, তবে আনায়া কোনো কিচ্ছু বলেনি, চুপচাপ মলিন চেহারা পাবেলের কথা শুনেছে। পাবেল যাওয়ার আগে আনায়াকে কিছু সতর্কতামূলক কথাও বলে গেল, যেমন রাতের বেলা যেন প্রয়োজন ছাড়া কোথাও না যায়, বেশি প্রয়োজন হলে তাকে যেন জানায়, ঠিকঠাক রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যায়। এছাড়া আনায়াকে তার নিজের যত্ন নেওয়ার পরামর্শটা দিতে ভুলে না। পাবেলের হাবভাব কিংবা বাচনভঙ্গিতে এক অদ্ভুত মুগ্ধতা বিরাজ করে, দেখতেও যেমন অসাধারণ তেমনি তার কাজকর্ম। ধরা যায় কেনিতের সান্নিধ্যে না এলে হয়তো সে কখনো নিজের এই তুখোর মেয়েটাকে এসব কাজে লাগাতো না। নিশ্চিত ভালোভাবে নিজের জীবনটাকে আদর্শ করে গড়ে তুলত। তবে এটা না হওয়ার তার তেমন আফসোসও নেই। কেনিতের হয়ে এতদিন কাজ করতে করতে তার এইসব কাজ আর মানুষগুলোর উপর ভিন্ন রকম মায়া জমে গিয়েছে। এখন চাইলেও সে এইসব কাজ থেকে বের হতে পারবে না। পাবেল চলে গিয়েছে অনেকক্ষণ হয়েছে। রাতের খাবার টেবিলে সাজানো গোছানো ছিল, তবে আনায়া কোনোটাই মুখে তুলেনি। পাবেল চলে যেতে কিছুক্ষণ তার বাড়ির সব জায়গায় ঘুরে ঘুরে দেখেছে। একবার তাদের বাড়ির সেই রহস্যময় ঘরটার সামনে গিয়ে থেমেছে। অতঃপর সে কেনিতের কথাগুলোর সাথে সেই রাতের আনায়ার আর ইনায়ার পাওয়া পুরনো কিছু অস্ত্র আর জামা কাপড় পাওয়ার ঘটনাটার সাথে সবকিছু মিলে দেখেছে। তবে আনায়ার রুমের ভেতরে আর প্রবেশ করে, চাবিটা হয়তো তার রুমেই কোথাও রাখা আছে, তবে সে তার খুঁজতে যায়নি। শেষমেশ আনায়া গিয়ে তার বাবার ঘরে শুয়ে পড়লো। ঘরের জানালাগুলো খুলে রাখা, ঘুমানোর আগে আনায়া সেগুলো বন্ধ করলো না, বিছানার উপর কোনো মতে গুটি সুটিয়ে শুয়ে পড়লো। শরীরটা কেমন যেন একটু ভালো লাগছে না। ঘুমন্ত আনায়া বাইরে থেকে আসা ঠান্ডা বাতাসে শিহরিত হয়ে প্রতিনিয়ত কেঁপে কেঁপে উঠছে, তবে তার ঘুম ছাড়ছে না। অত্যাধিক ক্লান্তি যেন তাকে ঘুমের বিশাল কৃষ্ণ গহ্বরের মাঝে টেনে নিয়ে যাচ্ছে। পুরো একটা বাড়িতে একা একটা মেয়ে। রাত যখন আরো বেশি গভীর হতে লাগলো তখন আনায়া আরো বেশি ঘুমে বিভোর হয়ে উঠল। তার আশেপাশে কেউ এসে চলাফেরা করলেও হয়তো সে টের পাবে না। এরই মাঝে হঠাৎ সত্যি সত্যি তার কাছে এক আগন্তুকের আগমন ঘটল, তবু আনায়া একটুও টের পেল না। আনায়া নেই বিধায় কেনিত খুব শান্তিতে অনেক আগেই ঘুমিয়ে পড়েছিল। তবে তার ঘুমটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। কিছুক্ষণ ঘুমানোর পর হঠাৎ মাঝরাতে তার ঘুম ছুটে গেল। মাথার মধ্যে হঠাৎ পাহাড় সম চিন্তা এসে ভর করলো। কেনিত খুব ভালো করে অনুভব করলো তার কিছু একটা চাই, খুব তীব্রভাবে চাই। সে জানে সে কি চাইছে, তবে কেনিত তার এই অনুভূতিকে পাত্তা দিতে নারাজ। কিছুক্ষণ রুমের মধ্যে হাঁটাহাঁটি করলো। অতঃপর এই চিন্তা থেকে মুক্তি পেতে ইনায়ার বিষয়টি নিয়ে ভাবতে লাগলো। ইনায়ার বয়স নেহাত অনেকেই কম, তবে ভীষণ চঞ্চল আর তীক্ষ্ণ বুদ্ধি সম্পূর্ণ, সঙ্গে জেদি মেয়ে। ওর কথাবার্তা বাচ্চামো লাগলেও ও একদম চুপচাপ থাকার মতো মেয়ে নয়। কেনিত আপাতত ওকে একটা আশ্রমে রেখেছিল, পরবর্তীতে ওকে অন্য জায়গায় ঠিকঠাকভাবে সরিয়ে দিত এই নিয়তে। কিন্তু আচমকা এত কড়া নিরাপত্তা থাকার পরও ইনা কিনা সেখান থেকে পালিয়ে গেল, মানে একেবারেই সোজা গায়েব। কোনো টিমই খুঁজে পাচ্ছে না। বিষয়টি অবিশ্বাস্য না? কেনিত খুব ভালো করেই বুঝতে পারছে এখানে কাহিনী খানিকটা ভিন্ন। ইনা নিশ্চিত কোনো স্পেশাল মানুষের হাতে পড়েছে, নয়তো সে নিজেই গিয়েছে। কিন্তু কেনিত ভেবে পায় না বিডিতে এমন কে রয়েছে যে কেনিতের চেয়ে বেশি পাওয়ারফুল। আবার ইনা যদি নিজে থেকে যায় তবে সেই ব্যক্তিটা কে হতে পারে? আবার হঠাৎ এটাও মনে হচ্ছে যে ইনা আর এই দেশেই নেই। খুব বড়সড় প্ল্যানিং হয়েছে এখানে। কেউ তো সুযোগ সন্ধানী হয়ে বসেছিল আর সুযোগ পাওয়া মাত্র ইনাকে হাতিয়ার বানাতে সরিয়ে নিয়েছে। কেনিত কিছুক্ষণ ভাবুক চিত্তে নানান চিন্তা ভাবনা শেষে পুনরায় আনার বিষয়টি নিয়ে অস্থির হয়ে পড়ল। হতাশ হলো নিজের এই অবস্থা দেখে। ঘুরে ফিরে কিনা সেই একই ভাবনায় আটকে যাচ্ছে। আরও কিছুক্ষণ স্থির হয়ে চিন্তা ভাবনার পর কেনিত শেষমেশ আনার কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল। নিজের সিদ্ধান্তে দ্বিধাগ্রস্ত হয়ে সেই শিকদার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। রাতের আধারে শিকদার বাড়ির সামনে গিয়ে কেনিতের গাড়িটা থামলো। কেনিত গাড়ি থেকে বেরোতেই বাড়ির সামনে দুজন গার্ড এসে পুলিশ করে পুনরায় নিজেদের স্থানে চলে গেল।
কেনি তার এক মুহূর্ত দেরি না করে বাড়ির ভেতরে প্রবেশ করলো। একদম ঘুটঘুটে অন্ধকারের মাঝে হলুদ রঙের একটি বাল্বের আলো, চারপাশ খুব কম পরিমাণ আলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কেনিত প্রথমে ভাবলো আনায়া হয়তো দোতলায়। সে ভাবনা অনুযায়ী দোতলার দিকে এগোতে গিয়ে নজর পড়লো ডাইনিং টেবিলের উপর। আগ্রহ নিয়ে ডাইনিং টেবিলের কাছে গিয়ে দেখলো সব খাবার ঢাকা রাখা। কেনিত কয়েকবার ঢাকনা উঠিয়ে বুঝলো আনায়া এইসব খাবার ছুঁয়েও দেখেনি। মেজাজটা খানিক খারাপ হলো, তবে নিজেকে সামলে নিল। কেনিত পুনরায় দোতলায় যেতে চেয়েও গেল না, বরং কি যেন ভেবে তারেকের থাকার ঘরের দিকে এগোতে লাগলো। মন বলছে আনায়া এখানেই রয়েছে। কিন্তু যথারীতি সেই রুমে প্রবেশ করেছে। আনায়াকে পেল ঠিকই, তবে রুমের হালচাল দেখে কিছুটা অবাক হলো। সাই সাই করে বাইরে ঠান্ডা বাতাস রুমে প্রবেশ করছে, আর আনায়া সেই ঠান্ডার মধ্যে কেঁপে কেঁপে গুটিসুটি হয়ে ঘুমিয়ে যাচ্ছে। কেনিত এবার গিয়ে আস্তে করে দুবার আনার নাম ধরে ডাকতো, তবে আজ কিছুটা ব্যতিক্রম করে তারা এর পরিবর্তে আনায়া নামিয়ে ডেকেছে। কিন্তু আনায়ার ঘুম ভাঙিনি। আনায়া জাগলো না দেখে কেনিত আর ডাকলো না, বরং ঘরের জানলা দুটো গিয়ে বন্ধ করে দিল। সঙ্গে আনার এত খামখারি তো একটা বিরক্ত হতে লাগলো। তবুও কেনিত বারবার নিজেকে থামিয়ে নিচ্ছে। আপাতত মাথা গরম করার কোনো ইচ্ছে নেই। এমনিতেই দিন দিন কোথাও থেকে সব প্যাচ এসে হাজির হচ্ছে কে জানে। কেনিত আনায়ার পাশে গিয়ে দাঁড়ালো। এক ধ্যানে কপাল কুঁচকে আনায়াকে দেখতে থাকলো। জানালা বন্ধ করার পরও মৃদু মৃদু কেঁপে উঠছে, যা দেখে কেনিতের কপালটা আরো বেশি কুঁচকে গেল। এভাবে আরো কিছুক্ষণ সময় অতিবাহিত হওয়ার পর কেনিত আচমকা পাজা খুলে তুলে নিল। আকস্মিক ঘটনায় আনায়া ঘুমের মাঝে আচমকা জোরে কেঁপে উঠছে। পুনরায় কেনিতের বক্ষস্থলে নিজেকে গুছিয়ে নিল। এদিকে কেনিত আনায়ার স্পর্শে চমকে গিয়েছে। শরীর তো নয়, যেন বরফখণ্ড। এভাবে থাকলে তো আবারও কঠিন ঠান্ডা এসে জেঁকে বসবে। তখন আবার সেবা যত্ন করে ঠিক করবেটা কে? কেনিতকেই তো করতে হবে। কেনিত এসব ভাবতে ভাবতেই তার হঠাৎ মনে হলো আনায়াকে সোজা একটা আছাড় মেরে নিচেই ফেলে দিতে। হাত আর মন দুটি নিষ্পিস করছিল এই কাজ করতে, তবে মস্তিষ্কের চেতনা তাকে থামিয়ে দিল। আর একটু সময় নষ্ট না করে কেনিত আনায়াকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। সেই আনায়াকে নিয়ে বের হতেই তার গাজা এগিয়ে এলো। কেনিত ওদের ইশারায় গাড়ি খুলে দিতে বলে। এরপর আর দেরি না করে কেনিত আনায়াকে নিজের পাশের সিটে বসিয়ে দিয়ে নিজেই ড্রাইভ করতেই লাগলো। সঙ্গে একবার আনার দিকে তাকিয়ে মনে মনে বিরক্তি নিয়ে বলল, মরার ঘুম ঘুমিয়েছে নাকি? ভোর সকালে আনায়ার ঘুম ভাঙতে নিজের অবস্থান অনুমান করে আনায়া কিছু চমকে উঠল। যথাসাধ্য মনে করার চেষ্টা করতে ভাবলো, হ্যাঁ, আমার তো এখানে থাকার কথা ছিল না, তবে আমি এখানে। আনায়া ঠিকঠাক নড়াচড়াও করতে পারছে না। মলিন চেহারাটা বিস্ময়ের সাথে কেনিতের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে। কেনিত পুরো আষ্টে পৃষ্ঠে সাপের ন্যায় ওকে পেঁচিয়ে ধরে ঘুমাচ্ছে। আর আনায়া যেন সেই কেনিতের উন্মুক্ত বক্ষস্থলের মাঝে রুদ্ধশ্বাস অবস্থায় আটকে গিয়েছে। আনায়া খানিকটা নড়াচড়া করতে চেষ্টা করলো, কিন্তু করলো কিনা তাতেই কেনিত নিজের চোখ দুটো খুলে কপাল কুঁচকে আনার দিকে তাকালো। মনে হচ্ছে আনায়া যেন তার ঘুমের বড়সড় ব্যাঘাতি ঘটিয়ে ফেলেছে, আর সে যেন আনায়াকে কাছে চিবিয়ে খেয়ে ফেলবে। কেনিতের এহেন রূপেও আনায়া খানিকটা ভীত হলো, তবে কেনিত মুহূর্তে নিজের ভাবগতিক পরিবর্তন করে সম্পূর্ণ স্বাভাবিক রূপে কোমর পর্যন্ত ঢেকে রাখা কম্বলটাকে এক হাতে নিজের গলা পর্যন্ত টেনে দিল। অতঃপর তার অন্য হাতে উপরে থাকা আনার মাথাটাকে নিজের কাছে টেনে আনার দিকে তাকিয়ে নির্বিকারে বলল, ঘুমিয়ে যা, প্রমিস করছি আজকের পর আর কষ্ট দেব না। আনায়া এ কথার উদ্দেশ্য কি বুঝলো আর না বুঝলো তার আগেই কেনিত আনায়াকে আরো বেশি কাছে টেনে নিয়ে চোখ বুঝলো। দেখতে দেখতে আনায়া কেনিতের মৃত্যুপুরীর প্রাসাদে প্রায় আরো 3 মাস কেটে গিয়েছে। এরই মাঝে আনায়া আর কেনিতের সম্পর্কে হয়েছে নানান পরিবর্তন। কেনিত আনায়াকে আর কখনোই কষ্ট দেওয়ার চেষ্টা করেনি, বরং সবসময় ওর থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করেছে। এই কয়েক মাস কেনিত আনায়ার আশেপাশেও দিনের বেলাতেও যেমন প্রয়োজন ছাড়া তেমন একটা যায়নি, তেমন খুব অল্প কয়েকদিনই আনায়া আর সে রাতে একসাথে ঘুমিয়েছে। বেশিরভাগ সময় কিসব যেন কাজের জন্য কেনিত বাড়ির বিভিন্ন আলাদা রুমে কিংবা রাত জেগে কাটিয়েছে, তবে কখনোই আনায়াকে কষ্ট দেওয়ার চেষ্টা কিংবা শারীরিক সংস্পর্শ যায়নি। এ যেন একই বাড়িতে দুজন দুজগতের মানুষের বসবাস। এদিকে আনায়ার গায়ের দৃশ্যমান ক্ষতগুলো প্রায় অনেকটাই সেরে গিয়েছে। কেনিত আর যেটাই করুক না কেন নিয়মিত গিয়ে ওর শরীরের খোঁজখবর নিয়ে এসেছে। কখনো নিজে কিংবা
কখনো আনায়াকে দিয়ে ক্ষতগুলোতে মেডিসিন লাগিয়েছে, সময় মতো খাবার আর প্রয়োজনীয় জিনিসগুলো ওর হাতের নাগালে দিয়ে এসেছে। তবে আনায়া এই কয়েক মাসে যেন আরো বেশি বাকরুদ্ধ হয়ে গিয়েছে। কেনিত ওকে এখন জোর করিও আর দু একটা কথাও বলাতে পারেনি। পরবর্তীতে সে এই চেষ্টাও করেনি, কারণ আনায়াকে একটু কোনো বিষয় জোর করতে ও ফ্যাল করে তাকিয়ে থাকতে থাকতে চোখ হতে জল অনবরত জল ফেলে কাঁদতে থাকে। কেনিত এসবে আরো বেশি বিরক্ত হয়, মেজাজটা আরো খারাপ হয়, যে কারণে কেনিত আর এসবের বিষয়ে তেমন মাথা ঘামায় না। তবে ইদানিং কেনিত আনার মাঝে কিছু পরিবর্তন দেখতে পাচ্ছে। আনাকে আড়াল থেকে লক্ষ্য করলেও কেনিত মাঝে মধ্যে অদ্ভুত সব জিনিস দেখতে পায়। আনা এমনিতে এখন আর একটাও কথা বলে না ঠিকই, তবে সে একা থাকলে কারোর সাথে ইশারায় নানান কথাবার্তা বলার মতো অঙ্গভঙ্গি করে, আবার কখনো অদ্ভুতভাবে শব্দহীন হাসিতে হাসতে থাকে। কিন্তু এসবের মাঝে কেনিত যখনই তার সামনে যায় তখনই সে কিছুটা অস্থির হয়ে উঠে এবং পুনরায় থমকে যায়। কেনিতের আর বুঝতে বাকি নেই যে আনা এখন পুরোপুরি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। এছাড়া দুদিন আগে সে আরও একটা অদ্ভুত কাজ করেছে। সাধারণ কেনিত নিজের সহ আনার রান্নাটাও নিজ হাতে করে এসেছে এই কয়েকটা মাস, কিন্তু কখনো সে এইসব কাজে আনায়াকে ডাকেনি। কিন্তু দুদিন আগে হঠাৎ আনায়া কেনিতের জন কাছে এসে এই কয়েক মাসের ব্যবধানে প্রথম মুখ ফুটে বলল সে নাকি সকালের খাবারটা নিজের হাতে রাখবে। হঠাৎই আনায়ার এমন ইচ্ছের কথা শুনে কেনিত অবাক হয়েছিল, তবে আনায়াকে এতদিন পর এভাবে স্বাভাবিকভাবে কথা বলতে শুনে যথেষ্ট খুশিও হয়েছিল। ভেবেছিল আনায়া হয়তো এবার স্বাভাবিক হতে শুরু করেছে। যদিও কেনিত তাকে আরও কিছু জিজ্ঞেস করলো, আনায়া একটা কথা বলে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়েছিল। আর আনায়া কথা বলবে না দেখে কেনিত আর আনায়াকে তেমন জোর করেনি। ওর ইচ্ছা অনুযায়ী রান্নাটা ওকেই করতে দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত আনায়ার উদ্দেশ্য ধরতে পেরে কেনিত শুধু তার ছেলের সাথে এসেছে। সেদিন যথারীতি আনায়া দুজনের জন্য সকালে স্যুপ বানিয়েছিল। দুজনে মিলে ডাইনিং টেবিলে মুখোমুখি বসে খাবারও খাচ্ছিল। কেনিত অকপটে খাবার খাচ্ছে আর আনায়া নির্বিকার হয়ে বসে স্যুপের বাটির দিকে তাকিয়ে তার চামচ দিয়ে নাড়াচাড়া করছে, আবার মাঝে মাঝে দুই একবার মুখেও দিচ্ছে। অনেক দিন হয়ে গেল তার কেন যেন ঠিকঠাক খাবার খেতে ইচ্ছে করে না, মাঝে মধ্যে বমিও হয়ে যায়। নিজেকে সবসময় কেনিতের অগোচরে রাখতে চায় বিধায় এসব কেনিতেরও তেমন নজরে পড়ে না। তবে আনায়া খেতে খেতে কয়েকবার আর চোখে কেনিতকে দেখছে, যেন সে এই মুহূর্তে ভিন্ন কিছু হওয়ার আশা করছে। তবে কেনিত পুরো খাবারটা শেষ করে ফেলো। আনায়া ফলস্বরূপ কিছুই দেখতে পাচ্ছে না। কেনিতের খাবারের শেষ পর্যায়ে গিয়ে আনায়া ভেতর খানিকটা অস্থির হয়ে উঠল, যা তার বাহ্যিক হাবভাবে কিছুটা হলেও আন্দাজ করা যাচ্ছে। এদিকে কেনিত পুরো খাবারটা খাওয়ার সময় মুচকি হেসে মাথা নিচু থাকা অবস্থাতে খাবারের দিকে তাকে সম্পূর্ণ খাবারটা শেষ করেছে এবং সর্বশেষে খানিকটা পানি খেয়ে বসে থেকে উঠে দাঁড়িয়ে আনার কাছে এলো। এরপর আনার সামনে এক হাত বাড়িয়ে চেয়ারের উপর নিজের খানিকটা ভর ছেড়ে দিল। অতঃপর আনার মুখের কাছে ঝুঁকে গিয়ে মুচকি এসে বলতে লাগলো, দ্য টেস্ট ওয়াজ সো গুড। একমাত্র বউয়ের হাতে রান্না বলে কথা, বাট বিষটা ঠিকঠাক কাজ করেনি। যে বিষটা মিশিয়েছিস সেটা পরিপূর্ণ নয়, ওটার সাথে আলাদা করে আরেকটা মেশাতে হতো, তবেই কাজ হতো। ইটস কল্ড রিঅ্যাক্টিভ টক্সিসিটি, যেখানে দুটো পদার্থ পৃথক অবস্থায় খুবই সাধারণ, কিন্তু দুটো একত্রিত হলেই সোজা উপরে। হোয়াট এভার, এত কষ্ট না করে আমাকে বললেই পারতি, আমি নিজেই রেঁধে লিকুইডটা মিশিয়ে খেয়ে নিতাম। শুধু কষ্ট করলি। আচ্ছা, তোকে এসব কুবুদ্ধি দেয় কে শুনি? তোর ওই কাল্লাকাটা বাপটা? কেনিত কথা বলা মাত্রই তার ছেলের সাথে পুনরায় হেসে ফেলল। এদিকে আনায়া কেনিতের মুখের দিকে নির্বিকারে তাকিয়ে, যেন সে যে এই কাজটা করেছে এতে তার মাঝে কোনো অনুতাপ কিংবা ভয়, মলিন চেহারায় চোখ জোড়ায় সম্পূর্ণ নির্বিকার। কেনিত জানে আনায়া কিছু বলবে না, যে কারণে চুপ করে আনার সুপে ভেজা ঠোঁচে নিজের ঠোঁট ছুঁয়ে সরিয়ে এলো এবং সেখান থেকে চলে যেতে বলল, রান্না তো ভালোই পারিস, মাঝে মধ্যে একটু রেঁধে খাওয়ালে কষ্ট পাবো না। বিষ মেশানো হলেও চলবে, প্রবলেম নেই। কেনিত সেখান থেকে চলে গেলেও আনায়া নির্বিকারে ঘরের এক কোণার দিকে চেয়ে রইল। তার বাবাটা মাঝে মধ্যে সব অদ্ভুত বুদ্ধি দিয়ে যাচ্ছে, কি সব বোঝাচ্ছে ও। আনায়া বুঝতে পারে না সে কোনটা শুনবে। মাঝে 2 মাস তার বাবাটা তেমন বিরক্ত করেনি, সে কদিন আনায়াও ঠিকঠাকভাবে ছিল, অথচ ইদানিং কী সব কথাবার্তা বলে ভয় দেখায় আনায়াকে।
সঙ্গে সব সময় এটাও বলে যে সে তাকে নিয়ে যাবে। অবশ্য এতে আনার কোনো আপত্তি নেই। সে সত্যি তার বাবার সাথে যেতে চায়, শুধু একটা সঠিক সময়ের জন্য তার অপেক্ষা। আনা শেষবার কেনিতের ক্ষতি করতে চেয়েছিল সেই কয়েক মাস আগে, যখন কেনিত রাতের বেলায় শিকদার বাড়ি থেকে এই বাড়িতে নিয়ে এলো। তার ঠিক কিছুদিন পর কেনিত স্বাভাবিকভাবেই আনায়ার সাথে ঘনিষ্ঠ হতে চেয়েছিল। তবে একটা পর্যায়ে আনায়া আচমকা বালিশের নিচ থেকে ছুরি বের করে কেনিতের পিঠে আঘাত করে বসেছিল। এটা তার আগাম পরিকল্পনা ছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে কেনিত আনায়ার ছুরি ধরা হাতটা সহ অন্য হাতটা দুপাশ থেকে চেপে ধরে আনার নির্লিপ্ত মুখের কাছে তার ছেলের সাথে হেসে বলেছিল, বিধবা হওয়ার এত শখ জেগেছে? স্বামীকে নিজ হাতে মেরে এতটাও সতী সাবিত্রী না হলেও চলবে। জাস্ট একটা চুমু খাবো আজ, প্রমিস করলাম। তুই না চাইলে আর কখনো তোর কাছে আসবো না। কেনিত আর সেদিন আনায়াকে আলাদা করে আনায়াকে কিছু বলার সুযোগ দেয় না, বরং তার আগেই ওর উষ্ঠে খুব অল্প সময়ের জন্য উষ্ঠ মিলিয়ে সরে এসেছিল। আর এটাই ছিল তাদের শেষবারের মতন ঘনিষ্ঠ হওয়া। এরপর কেনিত ভুলেও ওর কাছে যাওয়ার চেষ্টা করেনি। এবার কেনিত আনার একটা ট্রিটমেন্টের জন্য পাভেলকে ডেকেছে। ও বসের ডাক শুনে সোজা বাড়িতে এসে হাজির। কেনিত ওকে একজন ভালো সাইকিয়াট্রিস্টের কাছে সাথেও কথা বলে রাখতে বলেছে। যথারীতি কেনিতের কথা মতো পাভেল সবকিছুর ব্যবস্থা করে রেখে কেনিতের কাছে ছুটে চলে এসেছে। তবে সঙ্গে করে কিছু জিনিসও এনেছে। পাভেলকে দেখা মাত্র কেনিত তার ছেলের সঙ্গে হাসলো, বলল, কাহিনী কি বলতো? আমার চেয়ে যেন ওর প্রতি তোর চিন্তাই বেশি। যখনই দেখি তখনই হাঁপানি রোগীর মতোই হাঁপাতে থাকিস। পাভেল মুখ ভেঙিয়ে বলল, আপনার না রইলেও আমার জীবনের মায়া দয়া আছে। আর সত্যি কথা, উনি ভালো মানুষ। আর ভালো মানুষদের জন্য পাভেলের দরদ একটু বেশি উতলায়। যাকগে, আপনি দিনে যেহেতু যাবেন না, তাই রাতেই একটা সাইকিয়াট্রিস্টকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। আজ রাতেই যাবেন তো? কেনিত পাভেলের দিকে নির্বিকারে তাকিয়ে বলল। হুম। কিছুক্ষণ সময় দুজনের মাঝে নীরবতা চলার পর পাভেল খানিকটা ইতস্তত ভাবেই বলল, উনি কি একটু বেশি অসুস্থ? আপনি তো বলেছিলেন আপনি নাকি। আর তবে পাভেল আর এখন উল্টো পাল্টা কিছু বলল না। কেনিত তবে ওর দিকে তাকে তার ছেলের সঙ্গে হাসলো। অতঃপর দুদিন আগের আনায় খাবারে বিষ দেওয়ার ঘটনাটা খুলে বলল। কেনিত বুঝেছিল কোনো একটা ঘাপলা আছে। যথারীতি আনায়া সেই কাবার্ডের পেছনে পড়ে থাকা শিশিটা বিষ ভেবেই খাবারে মিশিয়েছিল, যা ধরতে কেনিতের একটু দেরি হয়নি। এদিকে কেনিতের মুখ থেকে এমন কথা শুনে পাভেল পুরো তবদা খেয়ে গিয়েছে। বিশ্বাসই হচ্ছে না যেন আনায়া এমন কিছু করেছে। বলেন কি বস? সোজা আপনাকে উপরে পাঠানোর জন্য? বউ একটা পেয়েছিলেন, আপনার চেয়েও এক ধাপ উপরে। কেনিত পাভেলের কথায় হাসল। যেদিন থেকে আমি বলেছি ওকে আর কষ্ট দিব না, সেদিন থেকে ও আমাকে কষ্ট দেওয়ার পায়তারা করে চলছে। কষ্ট বললে ভুল হবে। আমাকে উপরে পাঠানোর জন্য যুদ্ধের ময়দানে নেমে গিয়েছে। আমি ভেবে পাই না ওর বাপ মরেও আমার পিছু ছাড়ছে না কেন। শালা বাস্টার্ড একটা, মরার পরও আমার পিছনে লেগে আছে। পাভেল কেনিতের অর্ধেক কথা বুঝে বাকি অর্ধেক আর বুঝলো না। চোখ মুখ কুচকে বলল। মানে? কেনিত ওর দিকে নির্বিকারে তাকিয়ে তার ছেলের সাথে কিঞ্চিত হেসে বলল। বুঝবি না? 1 মিনিট, তুই এসব কি এনেছিস? পাভেল খানিকটা মুচকি হেসে বলল। আপনাদের জন্য এনেছি। এই বলে কেনিতের হাতে পাভেল একটা বড়সড় শপিং ব্যাগ ধরিয়ে দিল। কেনিত সেটা হাতে নিয়ে খানিকটা কপাল কুচকে বলল। আমাদের জন্য? এই বলতে বলতে কেনিত শপিং ব্যাগ থেকে একটা কালো রঙের শাড়ি আর কালো রঙের পাঞ্জাবি বের করলো। কেনিত জিনিস দুটোকে দেখে পাভেলের দিকে তাকাতে পাভেল বলল। সুন্দর না? পছন্দ হয়েছে? কেনিত কপাল কুচকে নিয়ে বলল। এসব দুই কার জন্য নিয়ে এসেছিস? না মানে তারা না হয় শাড়ি পরে নিল, কিন্তু আমি পাঞ্জাবি। লাইক সিরিয়াসলি? আজ থেকে প্রায় 20 বছর আগে হয়তো লাস্ট পাঞ্জাবি পরেছিলাম। মাফ কর ভাই, তোর চয়েস ভালো, তবে আমি এসব পরবো না। আরে বস, একদিন পড়লে কিছুই হবে না। ডাক্তারের কাছে যাওয়ার আগে দুজনে সেজে গুজে একটু ঘোরাঘুরি করে আসুন, এরপর না হয় ডক্টরের কাছে চলে যাবেন। পাভেল, তোর কথায় কেন যেন আমার হাসি পাচ্ছে। তুই আমাদের থেকে যা চাচ্ছিস তা হওয়ার সম্ভাবনা আমি আর রাখছি না। ও যতদিন আছে থাক, ইনায়াকে পেয়ে গেলে ওদের দুজনকে আলাদাভাবে কোথাও পাঠিয়ে দেব। ভালো থাকবে দুজনেই, সাথে আমিও। পাভেল কেনিতের এমন সহজ স্বীকারোক্তিতে চমকে উঠল।
কি বলছেন এসব? আপনি সত্যি ওনাকে? হুম। কিন্তু কেন? কিন্তু নয় কেন? যে যেভাবে ছিল সেভাবেই থাকা উচিত। যার যেটা প্রাপ্য ছিল সে সেটা পেয়ে গিয়েছে। আমি আবার নিজের জীবনটাকে নিজের মতোই রাখতে চাই। আর ওরা যদি চায় তবে ওরাও আগের মতো নিজের জীবনকে সাজিয়ে নিক, আমার কোনো আপত্তি নেই। কেনিতের এমন নরম সরম কথায় পাবেল তালগোল পাকিয়ে ফেলেছে। এই কেমন কেনিত? এমন কেনিতকে সে বহু বছরও দেখেনি, তবে এটা আজ কাকে দেখছে? বস, আমার মনে হয় ওনার সাথে সাথে আপনিও একটু নিজের চেক আপটা করে নিন। আপনাকেও আমার ঠিকঠাক মনে হচ্ছে না। পাবেল ভেবেছিল কেনিত হয়তো আবারও রেগে গিয়ে কিছু বলবে, কিন্তু কেনিত তেমন কিছুই বলল না। না বলে শুধু মুচকি হাসল। কেনিতের চেহারাটাও পাবেলের কেমন যেন মলিন মনে হচ্ছে। আচ্ছা বস, আপনি তো বললেন উনি যদি চায় আবার নিজের মতো জীবন সাজিয়ে নেবে, তাহলে উনি যদি আবার ওই রোহান আহমেদের কাছে ফিরে যায়, তাহলেও কি আপনার কোনো আপত্তি নেই? আপত্তি থাকার কথা বুঝি। পাবেল আবারও ভরকে গেল। এখন মনে হচ্ছে সে নিজেই পাগল হয়ে যাবে। নিজের বইয়ের অন্য কারো কাছে চলে যাওয়াতে কিনা কেনিতের কোনো আপত্তি নেই। অনেক হয়েছে, এসব বাদ দিন। তাড়াতাড়ি দুজনে তৈরি হয়ে ঘুরে আসুন। আপনার জন্য না হলে ওনার জন্য এই সময়ে ঘোরাঘুরির প্রয়োজন আছে। আর মানা করবেন না। কেনিত পাবেলের দিকে তাকিয়ে নিজের চেহারাটা খানিক গম্ভীর করে বলল, আমি এসব পাঞ্জাবি পরছি না, আর শাড়িটা না হয় ওকে দিয়ে আসছি। আশা করি তোর চয়েস ওর সত্যি পছন্দ হবে। খাবারে বিষ দেওয়ার ঘটনার পর কেনিত খুব অল্প সময় হয়তো ওর আশেপাশে গিয়েছে। কথাবার্তা যেহেতু হয় না, সেক্ষেত্রে কেনিত প্রয়োজন ছাড়া ওর কাছে যায়নি। সন্ধ্যা রাতের দিকে কেনিত আনায়ার কাছে শাড়িটা নিয়ে গেল। রুমে গিয়ে দেখলো আনায়া বিছানার উপর চুপচাপ এক ধ্যানে দেয়ালের দিকে নজর ফেলে তাকিয়ে রয়েছে। চেহারাটা দিন দিন আরো বেশি মলিন হয়ে গিয়েছে। তবে কেনিত খেয়াল করে দেখলো ইদানিং আগের চেয়েও আনায়াকে কিছুটা স্বাস্থ্যবান মনে হয়। খাবারটা কেনিতের জোরাজুরিতে আনায়া খায়, তবে হঠাৎ এই পরিবর্তনে কেনিত খুশি হয়েছে। কেনিতকে দেখে আনায়ার মাঝে কোনো হেলদোল হলো না। যেভাবে থাকার সেভাবে বসে রইল। কেনিত এ নিয়ে তেমন পাত্তা দিল না। ও জানতো এমনটাই হচ্ছিল আনায়ার কাছে থেকে। এখন আর সব এর চেয়ে বেশি কিছু আশা করাটা বোকামি। এরই মাঝে কেনিত কিঞ্চিত মুচকি হেসে আনায়ার সামনে গিয়ে বসল। কেনিতকে নিজের মুখোমুখি বসতে দেখে আনার চোখ জোড়া কেনিতের দিকে পড়ল। মলিন মুখে নিঃশব্দ চোখে তাকিয়েছে। কেনিত আড়ালে দীর্ঘশ্বাস ফেলে মুচকে হাসল। অতঃপর আনার কপালে পড়ে থাকা এলোমেলো চুলগুলো দুহাতে সরিয়ে দিল। তবে এখনো সে কিছু বলল না। কিছু সময় পর একইভাবে অতিবাহিত করার পর কেনিত এক হাতে ওর গলার পাশে হাত রেখে মাথাটা খানিক নিজের কাছে টেনে নিয়ে এলো। আনা এখনো নির্বিকার। সে বরাবরের মতোই কিছু বলবো না, করবেও না। এখন তো আগের মতো আর কষ্ট দেই না। দেই বল, তবে এমন কেন করছিস? আমি অশান্তিতে থাকলে তোর শান্তি হয়, তাই না? কেনিতের চোখে আজ ভিন্ন কিছু। গলার স্বরটাও যেন করুণ মনে হচ্ছে। নিজের অদ্ভুত পরিবর্তন করে যেন সে আজ আনাকে অনুনয় করছে, অথচ আনা নির্বিকার। কেনিত আনার নিস্তব্ধতা নিজেকে সামলে নিল। গাল থেকে হাত সরিয়ে আনার হাতে কালো রঙের শাড়িটা ধরিয়ে দিয়ে বলল, পাভেল এনেছে, এক জায়গায় যেতে হবে, পছন্দ হলে পরে ফেলিস। কেনিত এই বলে আনায়ার কাছ থেকে সরে এসে রুম থেকে বেরিয়ে পড়ল। বরাবরের মতো কেনিতের গায়ে একটা কালো রঙের টি শার্ট আর কালো রঙের প্যান্ট। বড় বড় চুলগুলো এবার একটু ঠিকঠাক করে বাঁধা। কেনিত নিচে পাভেলের সাথে টুকটাক কাজ নিয়ে কথা বলছিল। অনেকক্ষণ হয়ে যাচ্ছিল। বিদায় পাভেল একটু তাড়াতাড়ি করার জন্য উদ্বেগ হলো। আনায়ার তৈরি হয়ে নিচে আসার কথা, কিন্তু আনায়া যেহেতু আসছে না, সেই জন্য কেনিত নিচে একটু কিছুটা বিরক্ত হয়ে উপরে চলে গেল। কেনিত রুমে এসে বিড়বিড় করে বলতে লাগলো, একটু রেডি হতে এত দেরি? তবে কেনিত রুমে প্রবেশ করে আনার দিকে তার নজর পড়তেই তার কথা থেমে গেল। কেনিত নিজেও খানিকটা থমকে গিয়েছে। আচমকা নিঃশ্বাসও ভারী হয়ে গিয়েছে। মনে হচ্ছে যেন তার শ্বাসনালী অকার্য হয়ে পড়েছে। কেনিত ধীর পায়ে সামনের দিকে এগিয়ে গেল। আনার নিস্তব্ধ চোখে আয়নায় নিজেকে দেখছে। আনার এক হাত তার পেটের উপর। ফর্সা ত্বকে কালো রংটা অসম্ভব সৌন্দর্যের সাথে ফুটে উঠেছে। শাড়িটা খুব সাধারণ, ব্লাউজটাও কোনি পর্যন্ত। আনার মুখে কোনো আলাদা প্রসাধনী নেই। একদম সাধারণ একটা মলিন চেহারা, তবু সৌন্দর্য ঐশ্বর্য যেন সর্বাঙ্গে বিরাজ করছে। কেনিত এতক্ষণ আনাকে পেছন থেকে আনাতে দেখছিল। একটা সময় আনার পাশে গিয়ে দাঁড়াতেই
আনায়া কেনিতের দিকে ফিরে তাকালো, সঙ্গে আলগোছে পেট থেকে হাতটা সরিয়ে ফেললো। কেনিত ওর দিকে খানিকটা শ্বাসরুদ্ধ চাহনিতে তাকিয়ে রয়েছে। আনায়া নির্বিকার রইলেও কেনিতকে স্বাভাবিক মনে হচ্ছে না। বেচারার হঠাৎ দম বন্ধ হয়ে আসছিল। কেনিত নিজেকে কোনো মতে সামলে নিয়ে অসহনীয় চাহনির সাথে বলতে চাইল, হেই ব্লাড, আজকেই শেষবার। এরপর কোনোদিন আমার সামনে কালো শাড়ি পরে আসবি না। না না, আর কখনো শাড়ি পরবি না। আমার অসহনীয় লাগে, একটু ভালো লাগে না। শাড়িতে তোকে একটু ভালো লাগে না। কিন্তু এসবের কিছুই কেনিত বলল না। বেচারার কথা গলে আটকে গিয়েছে। কেনিত পাশ ফিরে জোরে জোরে শ্বাস পেল, অতঃপর আনার দিকে তাকিয়ে বলল, আর কখনো শাড়ি পরার প্রয়োজন নেই, দেরি হয়ে যাবে। আজ না হয় এইভাবেই যাই। এই বলে কেনিত আনার গালে এক হাত রেখে কপালে খুব অল্প সময়ের জন্য নিজের ঠোঁট ছোঁয়ালো। এরপর আনার হাত ধরে যাওয়ার জন্য উদ্যত হতে আনা অস্পষ্ট স্বরে বলল, আমার খিদে পেয়েছে। হঠাৎ আনার মুখে কথা শুনে কেনিত তড়িৎ পেছনে ফিরে তাকালো। আনা একদম আগের মতোই রয়েছে, তবে কেনিতের শুরু থেকেই মনে হচ্ছে যেন আনা কিছু বলতে চায়। ওর চোখ দুটো গভীরতা ঠিক তাই জানান দিচ্ছে। কেনিত এই নিয়ে কিছু জিজ্ঞেস করেনি, তবে এখন ভাবছে খাবার খাওয়াতে খাওয়াতে কিছু জিজ্ঞেস করে জানলে জানা যেতে পারে। আপাতত কেনিত খানিকটা উদ্বেগের সাথেই বলল, আচ্ছা ঠিক আছে, আমি খাবার নিয়ে আসছি, তুই আগে খেয়ে নিস, এরপর না হয় দুজনে বের হব। কেনিত এই বলে দ্রুত নিচে চলে গেল খাবার আনতে। নিচ থেকে খাবার সাজিয়ে রুমের কাছে আসার এই সময় ব্যবধানটা খুব বেশি ছিল না, তবে উদ্বেগপূর্ণ কেনিত প্লেট হাতে রুমের কাছে পৌঁছতেই কোনো ভারী কিছু পড়ে যাওয়ার বিকট আওয়াজ শুনতে পেল। মুহূর্তেই সম্পূর্ণরূপে থমকে গেল। বিস্ময়ের সাথে প্লেট হাতে অতি দ্রুত রুমে প্রবেশ করতে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি পড়ে গেল। এক আকাশ সমান ভয় এসে কেনিতের মাঝে আশ্রে পড়ল। আপনি হাত থেকে খাবার সব প্লেটটা পড়ে গিয়ে ভেঙে গেল। কেনিতের তাতে কোনো প্রকার গুরুত্ব না দিয়ে একবার অস্পষ্ট স্বরে বলল, তারা। কোনো সারা শব্দ মিলল না। কেনিতের গলা শুকিয়ে গিয়েছে। তার আগে কখনো এমনটা অনুভব হয়নি যা এখন হচ্ছে। এতটা উদ্বিগ্ন সে কখনো হয়নি। কেনিত নিজেকে যতটা পারো সামলে নিয়ে বারান্দায় গেল, গিয়ে দেখলো সেখানেও আনায় নেই। অতঃপর ঠোঁট চেপে বারান্দার গ্রিলের কাছে গিয়ে উদ্বেগ চোখে নিচে তাকাতেই কেনিত সম্পূর্ণরূপে থমকে গেল। মনের অজানা ভয়টা অবশেষে সত্যি হলো। কেনিত পাগলের মতো নিচে নেমে বাইরে যাওয়ার জন্য উদ্বিগ্ন। একই শব্দ পাগলও শুনতে পেয়েছিল, আর সেও অবাক হয়ে বাইরে যেতে নিয়েছিল। কিন্তু কেনিতকে এভাবে দেখে সে নিজেও চমকে গেছে। হঠাৎ কি হয়েছে কিছুই বুঝতে পারছে না। পাবেল দুবার কেনিতকে জিজ্ঞেস করেছিল, তবে কেনিত এতটাই উদ্বিগ্ন যে সে পাবেলের কথা ঠিকঠাক কানে নেয়নি। পাবেল আর দেরি না করে কেনিতের সাথে ছুটে বাইরে বেরিয়ে গেল। কেনিত গিয়ে তার রুমের বারান্দার নিচে থামলো। কেনিত সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়েছে, তার সাথে পাভেলও। দুজনেই কেউই ভাবেনি এই মুহূর্তে তাদের এমন কিছুর সম্মুখীন হতে হবে। কেনিত দ্রুত নিজেকে সামনে নিয়ে মাটিতে পড়ে থাকা আনার অচেতন দেহটার কাছে এগিয়ে গেল। মাটিতে হাঁটু গেড়ে বসে আনার মাথাটা নিজের কোলের উপর রেখে পাগলের মতো আনায়াকে কয়েকবার ডাকলো, কিন্তু কোনো সারা শব্দ পেল না। আনার কপালের অংশে খানিকটা কেটে গিয়ে অনবরত রক্ত ঝরছে। হাতে পায়ে ছোট বড় আঘাতের পাথরে কিছুটা কেটে গিয়েছে। কেনিতের রুমের বারান্দায় নিচে ছোট বড় পাথরগুলো আর সরানো হয়নি। এতে উপর থেকে পড়ে যাওয়ার আঘাতটা বেশি পাওয়ার কথা, কিন্তু তারা যা দেখছে তার কারণটা ঠিক দুজনে বুঝে উঠতে পারছে না। পুরো জায়গাটা অন্ধকার, তবে কাছেই হলুদ রঙের ছোট ছোট লাইটের আলোয় মোটামুটি সবকিছুই স্পষ্ট দেখা যাচ্ছে। যেখানে আনার কপাল ব্যতীত অন্য কোনো তেমন কাটা যায়নি, সেখানে আশেপাশে যে রক্তের স্রোত বইছে তার কারণ দুজনে বুঝতে পারছে না। হঠাৎ এত ব্লিডিং কোথা থেকে হচ্ছে তা দুজনের মাথায় ঢুকছে না। কেনিত উদ্বিগ্ন স্বরে বলল, এই পাভেল, এত ব্লিডিং কেন হচ্ছে রে? এত রক্ত কিসের? পাবেল পুরো স্তব্ধ হয়ে গিয়েছে এসব দেখে। ও নিজেও অস্থির হয়ে বলতে লাগলো, বুঝতে পারছি না বস। বস বস আর দেরি করা ঠিক হবে না। আমি গাড়ি বের করছি, আপনি নিয়ে আসুন ওনাকে। যথারীতি পাবেল এক মুহূর্ত দেরি না করে গাড়ির বের করলো। অন্যদিকে কেনিত রক্তাক্ত আনায়াকে ওই অবস্থাতে পা চাকুলে তুলে নিয়ে গাড়ির পেছনের সিটে গিয়ে বসল।
পাভেল কার ড্রাইভিং করছে আর কেনিত আনায়াকে নিজের কোলেই আলতোভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে। গাড়ি সহ কেনিতের সর্বাঙ্গে খানিকটা রক্ত লেগে রয়েছে। কেনিতের চোখে মুখে অধিক উদ্বিগ্নতার স্পষ্ট চাপ। কেনিতের এহেন অবস্থা দেখে যে কেউ অবাক হতে পারত, যে কেউ মুহূর্তেই বলে ফেলবে এটা কেনিত নয়, এটা হয়তো সে ছোট্ট বেলার বিভান, যার চোখে মুখে সবসময় মিলত এক অদ্ভুত ভয়, আতঙ্কের চাপ, যে কিনা সামান্য ঘটনাতেও থাকতো চরম উদ্বিগ্ন। হ্যাঁ, এটা সেই বিভান যে তার তারার জন্য আজ না চাইতেও ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়েছে। আনায়াকে হসপিটালের নিয়ে আসা হয়েছে ঘণ্টাখানিক হলো। ওর পরিস্থিতি দেখে আনায়াকে এমার্জেন্সি কেবিনে নিয়ে যাওয়া হয়েছে। কেনিত এখন একদম শান্ত আর স্তব্ধ। তার হাবভাব মনে হবে যেন কিছুই হয়নি, বরং সব স্বাভাবিক। কে বলবে একটু আগে যে সেটা পাগলের মতো ছটফট করেছিল, এখন সে একদম চুপচাপ শান্তরূপে একপাশে দাঁড়িয়ে রয়েছে। এছাড়া কেনিতের মুখে মাস্ক আর মাথায় কালো ক্যাপ পরা। এই কাজটা পাভেল জোর করেই করেছে, নয়তো ভিকেকে কেউ সহজে চিনে নিলে তখন পরিস্থিতি বেগতিক হয়ে যাবে। পুরো কাহিনী মিডিয়া তোলপাড় করে দিবে। এমনিতেও হঠাৎ ইন্ডাস্ট্রি থেকে ভিকে নামক রকস্টার গায়েব হয়েছে, এটা নতুন কিছু নয়, এটা কেনিতের বৈশিষ্ট্য। এই আছে তো এই নেই, কোথায় থাকে কিংবা কি করে তা কারোর জানা নেই, যে কারণে এইসব এখন সবার কাছে স্বাভাবিক হয়ে গিয়েছে। শুধু কেনিতের কোনো ইভেন্ট বা কনসার্টের শোরগোল পড়লেই জনগণ আবারও জেগে ওঠে। এদিকে পাভেল পারলে চিন্তায় ব্যাঙের মতো লাফালাফি করে। কুকরানোর চুলগুলো পুরো কাকের বাসার চেয়েও ভয়ঙ্কর রূপে হয়ে গিয়েছে। বেচারা ভেতরে ভেতরে কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে। একবার এদিক তো একবার ওদিক পায়চারি করে চলেছে। আরও কিছু মুহূর্ত অতিবাহিত হওয়ার পর অবশেষে একজন ডক্টর তাদের কাছে এগিয়ে এলেন। ডক্টরকে আসতে দেখে কেনি তো এগিয়ে এলো, আর পাভেল তো লাফিয়ে গিয়ে জিজ্ঞেস করে বসল, ডক্টর, ওনার কি অবস্থা? সব ঠিক আছে? আপনি পেশেন্টের কি হন? মধ্যবয়স্ক লোকটা এমন কথা শুনে পাভেল কিছুটা বিরক্ত হলো, তবুও পাশে থাকা কেনিতের দিকে ইশারা করে বলল, উনি পেশেন্টের হাজবেন্ড আর আমি পেশেন্টের ভাই। ও পেশেন্ট মোটামুটি ঠিক আছে, বাট সরি, আমরা বাচ্চাটাকে বাঁচাতে পারিনি। অতিরিক্ত আঘাতে ওনার গর্ভপাত হয়ে বাচ্চাটা নষ্ট হয়ে গিয়েছে। ডক্টর অ্যান্ড সহজ স্বীকারোক্তিতে দুজনেই যেন আকাশ থেকে পড়ল। কেনিতের কপাল কুঁচকে গিয়েছে। অন্যদিকে পাভেল তবদা খাওয়ার মতো হাপ্পা বানিয়ে পড়ল, ডক্টর, আপনার হয়তো কোনো ভুল হচ্ছে। আমি একটু আগে যে পেশেন্টকে নিয়ে আসা হলো তার কথা জিজ্ঞেস করছি। আপনি কার কথা বলছেন? আপনি অনায়া শিকদার নামক পেশেন্টের কথা বলছেন, রাইট? যাকে একটু আগে ইমার্জেন্সিতে নেওয়া হয়েছিল। জি জি, কিন্তু এই বাচ্চা কোথায় থেকে? পাভেলের কথা শেষ হওয়ার আগে ডক্টর কেনিতের উদ্দেশ্যে বলল। 1 সেকেন্ড মিস্টার। কেনিত যেন আরো বেশি স্তব্ধ হয়ে গিয়েছে। চুপচাপ এতক্ষণ ধরে ডক্টর আর পাভেলের কথা শুনে যাচ্ছিল। মনে মনে নিজেও অনেক কিছু আন্দাজ করে ফেলেছে। ঠিক এরই মাঝে ডক্টর তার নাম বলতে গিয়েও আটকে গেল। কেনিত নির্বিকারে বলল, ভিভান শিকদার। জি মিস্টার বিভান শিকদার। আপনি কি সত্যি জানেন না যে আপনার স্ত্রী 3 মাসের অন্তঃসত্ত্বা ছিল? আনাকে এমার্জেন্সি কেবিন থেকে আলাদা কেবিনে শিফট করানো হয়েছে। এতক্ষণে জ্ঞানও ফিরে এসেছে ওর। তবে আনা একদম নিস্তেজ দেহে বেডে শুয়ে রয়েছে এবং তার স্তব্ধ নজর হলো উপরের সিলিংয়ের দিকে। সে কখন থেকে একদানে কি ভেবেছে চলেছে সে নিজেও জানে না। রাতটা অনেক বেশি। ডক্টরের অনুমতি পেলে কেনিত আনায়ার কেবিনে প্রবেশ করলো। ভেতরে ঢুকে আনায়াকে এহেন অবস্থায় দেখে কেনিত কোনো প্রতিক্রিয়া করলো না। আজ কেনিতকে সম্পূর্ণ ভিন্ন মনে হচ্ছে। চোখগুলো অত্যাধিক লাল, পানি এসে চোখের মধ্যিখানে ভিড় করেছে, যেন আরেকটু আবেগপ্রবণ হলেই এক কষ্টা বৃষ্টি নামবে। এই অবস্থার কেনিতকে হয়তো আগে কেউ কখনো দেখেনি। কেনিত এমন এক পাগলাটে ধ্বংসাত্মের নাম, যার মাঝে আবেগ, করুণা কিংবা দয়া নামক বিষয়বস্তুগুলোর স্থানই হয়নি বললেই চলে। তার পাগলাটে মস্তিষ্কে যখন যা ভেবেছে সে তাই করেছে। পরিণতি ভালো হোক কিংবা মন্দ তা ভেবে দেখার সময় তার কাছে ছিলই না। মানুষের মন হয় নরম, যথারীতি মনের বিচার বিধি কিংবা কথাও হয় অত্যাধিক নমনীয়, যে কারণে কেনিত সবসময় নিজের মনের কথা শুনতে নারাজ ছিল। কিন্তু আজ সেই আবেগহীন কেনিত আবেগে ভেসে যাচ্ছে। কিন্তু সে এতটাই বোকা যে এই আবেগের পরিচিতিও তার হচ্ছে না। সে জানে না
আজ তার কেন এত বেশি নিজেকে অসহায় লাগছে। কই এমনটা তো কখনো হওয়ার কথা ছিল না। কেনিত তো এমন যা নয়, তবে আজ কেন সে নিজের এই অনুভূতিগুলোকে নিয়ন্ত্রণ করতে পারছে না। কেনিত গিয়ে আনার পাশে টুল টেনে বসলো। এরপর মুখ থেকে মাস্কটা আর ক্যাপটা খুলে পাশে টেবিলে রেখে দিল। এদিকে কেবিনে যে কেউ প্রবেশ করে আনার পাশে বসেছে এ যেন আনার ধ্যানে জ্ঞানও নেই। সে এখনো একধানে পলকহীন নজরে উপরের দিকে তাকিয়ে। কেনিত কিছু সময় আনার দিকে নিস্তব্ধ চোখে তাকিয়ে রইল চুপচাপ। খানিকটা সময় অতিবাহিত হওয়ার পর কেনিত কিছু বলার জন্য উদ্বেগ হলো, তবে সে খেয়াল করে দেখলো সে কিছু বলতে পারছে না, তার আওয়াজই যেন বের হচ্ছে না। কেনিত থমকে ভাবল, এসব কি হচ্ছে আমার সাথে? এসব অনুভূতি ঠিক কার জন্য? আনায়ার এহেন অবস্থা নাকি আমাদের জীবনে নতুন অস্তিত্বের ভূমিষ্ঠ হবার আগেই অজানাই হারিয়ে গিয়েছে এই কষ্টের? আচ্ছা, বাচ্চাটা তো আমারই নিজস্ব অস্তিত্বের একটা অংশ ছিল, তাই না? যেমনটা আনায়ারও। তবে আনায়া এমনটা কেন করলো?